ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি, পাওয়ার্ড বাই ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জয় ইমামুন। আজকে যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইন এবং বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা। গত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে প্রচুর কথাবার্তা হচ্ছে, পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে, টেলিভিশনের টকশো হচ্ছে, আলোচনা হচ্ছে, এমনকি রাজনৈতিক সভা সমাবেশেও এই আলোচনাটি উঠে এসছে যে ডিজিটাল নিরাপত্তা আইন আসলে কতখানি অপপ্রয়োগ হচ্ছে কিনা। সরকারের মন্ত্রী নেতৃবৃন্দ এটি নিয়ে কথা বলেছেন, সে বিষয়ে আজকে আমরা কথা বলতে চাই। এই উপলক্ষে দুজন অতিথি আমার সঙ্গে স্টুডিওতে আছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাঁয়ে আছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, তিনি আইনজীবী, সুপ্রিম কোর্টের এবং প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। এবং আছেন সোহরাব হাসান, তিনি কবি, লেখক, সাংবাদিক, দৈনিক প্রথম আলোতে কর্মরত। আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন ডক্টর সাদেক আহলিম, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং সাবেক তথ্য কমিশনার। আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আমি আলোচনা শুরু করতে চাই সোহরাব হাসান আপনাকে দিয়ে। যেহেতু আপনার প্রতিষ্ঠান প্রথম আলো, দৈনিক প্রথম আলোকে নিয়ে গত কয়েকদিন ধরে প্রচুর আলাপ আলোচনা, 26শে মার্চের একটি ফটো ফিচার অথবা যাই বলি না কেন, মানে একটা ছবি এবং তার ক্যাপশনের বিভ্রান্তি নিয়ে সৃষ্ট যে বিতর্ক, সেটিকে একটা পর্যায়ে সেটি নিয়ে মামলা মোকদ্দমা এবং একজন রিপোর্টারকে বাড়ির থেকে তুলে নিয়ে যাওয়া, তারপর তাকে কারাগারে পাঠানো আদালতের মাধ্যমে, ইত্যাদি নানা রকম মানে অনেক ঘটনা ঘটছে। এই পরিপ্রেক্ষিতে প্রথম আলো, আপনাদের আসলে অফিসিয়াল বক্তব্যটা কি? প্রথম আলোর যে অফিসিয়াল বক্তব্য সেটা কিন্তু প্রথম আলো ব্যাখ্যা করেছে। তো হচ্ছে একটি খবরটি হচ্ছে স্বাধীনতা দিবসের আগের দিন আমাদের যে সাভারে কর্মরত যে প্রতিবেদক শামসুজ্জামান শামস, তিনি সেখানে স্থানীয় যারা দিনমজুর, অন্য পেশার মানুষ, একটি শিশু যে ফুল বিক্রি করে, এদের সাথে কথা বলেছে। কথা বলার মধ্যে ওই ফুল বিক্রেতা ছেলেটি এবং যারা বাচ্চারা তারা ফুল নিতে যায়, এটা না যে তাকে টাকা দিয়ে তার কথা নিয়েছে, যে সে ফুল বিক্রি করেছে এবং বলছে যে আমরা ভিতরে ঢুকতে পারছি না, কালকে ঢুকতে দেবে, আর তাকে টাকা দিয়ে আপনার তাকে 10 টাকা দিয়েছে, সেটা ফুল নিয়েছে। তো সুতরাং এটি যে তাকে টাকা দিয়ে তার কথা নিয়েছে সেটা নয়, মানে উৎকোচ দেওয়া হয়েছে বলে উৎকোচ দেওয়া হয়েছে যে ধারণা কেউ দিয়েছে, সেটি ঠিক নয়। এবং ওই শিশুটি বলেছে যে আজকে, এটি কিন্তু খবরে আছে, যে আজকে আমাদের ঢুকতে দিচ্ছে না, কালকে অনেক লোক আসবে, আমাদের ফুল বিক্রি বেশি হবে, এই কথাটি আছে। আরেকজন দিনমজুর বলছে যে তাকে হয়তো জিজ্ঞেস করছে কালকে স্বাধীনতা দিবস, আপনার অনুভূতি কি? বলছে স্বাধীনতা তাহলে আমার চালের স্বাধীনতা, ডালের স্বাধীনতা, মাংসের স্বাধীনতা দরকার, মানে এটাই তো স্বাধীনতা, মানে তার খাওয়ার, আমার খাবারের স্বাধীনতা, এটা তো প্রত্যেকটা মানুষেরই তার কথা, তার বাক ব্যক্তি আমরা যা বলি, কিন্তু মানুষের মৌলিক যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, এই মৌলিক চাহিদা, তো এই মৌলিক চাহিদার কথা যে করতে পারে এটা। এবং ওই রিপোর্টে কিন্তু এটাও বলেনি যে আমি খেতে পারি না বলে আমার কিসের স্বাধীনতা, বা কালকে কি স্বাধীনতা দিবস পালিত হবে তাতে আমার কি এসে যায়। বলছে যে আমার কাছে তো স্বাধীনতাটা হচ্ছে আমার খাবারের স্বাধীনতা, আমার যে প্রয়োজন, মৌলিক চাহিদার স্বাধীনতা। এটি পরবর্তীকালে এটি যে ফেসবুকে যখন দেওয়া হয়েছে, ওই শিশুটির ছবির সঙ্গে ওই দিনমজুরের যে উদ্ধৃতি, তার উদ্ধৃতিটা দেওয়া হয়েছে। এটি যেমন ধরেন ঈদ কার্ডে কি আমরা সবসময় ঈদের ছবি দেই? সেখানে অন্য যে কোনো ছবি হয়। এর থেকে বলি যে অনেক দিন আগে আগলঝোড়া যিনি ইউএনও ছিলেন, তিনি কোনো স্বাধীনতা দিবসে সম্ভবত বা বিজয় দিবসে বঙ্গবন্ধুর ছবি আঁকা একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার একটা ছবি, একটা শিশুর আঁকা, সেই ছবিটা দিয়ে তিনি কাট করেছিলেন। এজন্য সেখানকার স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে তার যে বিরোধ, সেই বিরোধ ফল দাঁড়ালো যে তার বিরুদ্ধে মামলা হয়ে তাকে জেলে পাঠালো। পরবর্তীকালে যেহেতু তিনি সরকারি কর্মকর্তা, তাকে সেখান থেকে প্রত্যাহার করা হয়, জেল থেকে বের করে নেওয়া হয়। তো এটি হচ্ছে যে খামোখা আর কি একটা, যে কোনো বিষয় নেই তাহলে একে ধরতে হবে। যেমন ওই যে নেকড়ে এবং মেষশাবকের যে গল্প,
যে জল ঘোলা করছে নিচে, বেশ, আর নেকড়ে হচ্ছে উপরে। বলছে তুই জল জল ঘোলা 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 করছিস কেন, আমি তো এখানে গোসল করতে পারছি না। বলছে আমি তো নিচে, পানি তো নিচে যাচ্ছে। বলছে না, তবু তুই কেন করছিস, বা তুই করিস, তোর বাবা করেছে। তা আমার মনে হচ্ছে যে এটা প্রথম আলোকে ধরা হচ্ছে এরকম, যে যে প্রথম আলো লেখেনি, বা প্রথম আলো একে যে কোনোভাবে ধরতে হবে। পরবর্তীকালে একটি বেসরকারি টেলিভিশন এই খবরটিকে আরও করেছে। আচ্ছা, আরও হচ্ছে যে যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা হচ্ছে যে এই শিশুর ছবিটির সঙ্গে এই উদ্ধৃতি ভাইরাল হয়েছে, প্রথম আলো কিন্তু 17 মিনিটটা মাথায় এটি ব্যাখ্যা দিয়েছে। তো সুতরাং এখানে সাংবাদিকতার যে নীতিমালা সেটা কোথায় ভঙ্গ হলো এটা আমরা জানি না। তারপর প্রথম হলো যে তাকে যে আমাদের সহকর্মী শামসুজ্জামান শামস, না, তাকে আচ্ছা, রাত প্রথম আলো 3টে। একটু প্রশ্ন, প্রথম আলো যে ব্যাখ্যা দিয়েছে সেখানে কি ওই ছবিটি বা ওই রিপোর্টটি উইথড্র করে নেওয়ার এরকম কোনো বক্তব্য ছিল ফেসবুক থেকে বা কোনো? 17 মিনিট কিছু সময়ের জন্য এটা করা হয়েছিল, যেহেতু প্রতিক্রিয়া হয়েছে। পরবর্তীকালে এই রিপোর্টটাই আবার দেওয়া হয়েছে, এবং এই সব কিছুই কিন্তু পত্রিকার বাইরে, সংশোধিত আকারে দেওয়া হয়েছে। হ্যাঁ, সংশোধিত আকারে, মানে এই সব কিছুই কিন্তু ডিজিটাল মাধ্যমে, অর্থাৎ প্রথম আলো অনলাইনে। প্রথম আলো প্রিন্টে কিন্তু এর কোনোটাই ছিল না। কোনোটাই ছিল না। জি, ধন্যবাদ। আমি ডক্টর সাদেক হালিম আপনার কাছে আসছি। আপনি দীর্ঘদিন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। যেই ঘটনার কথা আমরা জেনেছি এবং সোহরাব হাসান সেটি ব্যাখ্যা করলেন, এই পরিপ্রেক্ষিতে একজন সংক্ষুব্ধ নাগরিক প্রথমে মামলা করেছেন। সেই মামলা করার আগেই আমরা দেখেছি প্রথম আলোর সাভারের সেই রিপোর্টারকে সিআইডি পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া, এবং পুরো ঘটনার পরম্পরা আপনি জানেন। এবং এই ক্ষেত্রে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটি, সেটির প্রয়োগ করা হয়েছে। আপনার কাছে কি মনে হয় যে এই গণমাধ্যমের ক্ষেত্রে এই আইন ব্যবহারের এটি মানে যথাযথ হয়েছে কিনা? এই প্রশ্নটা তো আসলে অত্যন্ত লিড কোয়েশ্চেন। আমার মনে হয় যে আমাদের যে পরিস্থিতির উদ্ভব হয়েছে সেই আঙ্গিকেই আসলে আলোচনাটা করা প্রয়োজন। প্রথমে বলছি যে হ্যাঁ, অবশ্যই প্রথমে আলো একটি প্রতিষ্ঠিত পত্রিকা, তার প্রায় 5 মিলিয়ন, যেটা আমি দেখছিলাম যে 5 মিলিয়ন আপনার আমাদের এখানে যারা পড়ছেন এই পত্রিকাটা আছেন, এবং এটার একটা বেজ আছে, এটা বাংলাদেশে একটা বেজ করে নিতে পেরেছে তাদের বিভিন্ন কাজকর্ম সবকিছু দিয়ে। তবে যেটা ঘটনাটা ঘটেছে সেটা অবশ্যই আমি বলবো যে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, এবং যে ঘটনাটা ঘটেছে, যে স্বাধীনতা দিবসকে সামনে রেখে যে খবরটা হয়েছে সাভার থেকে, যেটা সৌরভ ভাই বলেছেন খুব সুন্দরভাবে, যে ওনার সেখানকার স্থানীয় সাংবাদিক, আমার কাছে মনে হচ্ছে যিনি ওখানেই থাকেন, কারণ অনেক পরবর্তীতে ওই এলাকা থেকে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল। সেইখানে থেকে উনি যে রিপোর্টটা করেছেন সেই রিপোর্টটাতেই পরিষ্কার চলে আসছে সৌরভ ভাইয়ের কথা, যে ওখানে যে সকল মানে শ্রমিক ভাইরা কাজ করছিলেন তাদের সাথে কথা বলেছেন, যারা ছোট ছোট শিশু ছিল তাদের সাথে কথা বলেছেন, এবং কথা বলার পরে যে ক্যাপশনটা দিয়ে যে ধরনের গ্রাফিক কার্ডটা তৈরি করা হয়েছে, সেখানে ওনারা যখন রিপোর্টটাকে 17 মিনিটের মাথায় উঠিয়ে নিলেন, তখন তারা বললেন যে না, এটা একজন শ্রমিক, তার নাম হচ্ছে জাকির হোসেন, আর ছেলেটির নাম হচ্ছে সবুজ। তো তাহলে আমাদের কাছে এখন যেটা প্রশ্ন, যে 17 মিনিট পরে তোলা হলো, সংশোধন করা হলো, এখনো কিন্তু 48 ঘন্টা বেশি সময় হয়ে গেল, কিন্তু আমরা কিন্তু সেই প্রতিস্থাপিত হতে দেখলাম না। প্রথম আলোর সে জাকির হোসেন সে কই, তার তো কোনো ছবি দেখছি না, তাকে তো দেখছি না। তার যদি ছবি দেওয়াই, মানে ছবিটা দিতে তাদের উদ্দেশ্য ছিল, তাহলে সেই জাকির হোসেনের ছবিটা কোথায় গেল? যদি ভুল হয়ে থাকে, যেটা বলছেন ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে, তাহলে ভুল যদি হয়ে থাকে ধরে নিচ্ছি, তাহলে জাকির হোসেন কোথায় গেল? সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। তার আইডেন্টিটি, সে কি করে, কোথায় থাকে, সেখানে সে ছিল, এবং যে সেন্টেন্সটা লেখা হয়েছে সেটা অত্যন্ত আর্টিকুলেটেড ম্যানারে। সে তো এটা একটা যে ন্যারেটিভসটা তৈরি করেছে, যে এইটার ফলে যে ডিজিটাল অ্যাক্ট যে ব্যবহার করেছে, অবশ্যই 2008 সালের আমরা জানি যে এই আইনটি যখন পাশ করা হয় সেখানে যথেষ্ট বিরোধিতা ছিল। কেবলমাত্র সাংবাদিক বন্ধুরাই যে বিরোধিতা করেছে তা নয়, আমাদের মতো অনেকেই বলেছে যে এরকম একটা কোরেসিভ হার্শ আইন করলে অনেক সাংবাদিকের মধ্যে একটা কি হবে, একটা মানে কনফিউশন সৃষ্টি হবে, একটা ভয় ভীতি সঞ্চার হতে পারে। কিন্তু এই যে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু প্রিন্ট মিডিয়াতে হয়নি প্রথম আলোর, এটা অনলাইন ভার্সনে হয়েছে, এবং সেখানে যেটা প্রেস কাউন্সিল, যেটা আপনি নিজেও খুব ভালো জানেন,
মামুন, যে প্রেস কাউন্সিল কিন্তু যেটা হয়েছিল 1974 সালে, সেটা কিন্তু তখন প্রিন্ট মিডিয়ার আলোকেই সে নীতিমালা, যদিও আজকে সেখানকার চেয়ার, আমি আর একটা আলোচনায় ছিলাম, তিনি বলেছেন যে এই আইনগুলি খুবই দুর্বল, এই আইনগুলিকে শক্তিশালী করতে হবে, সেটা একটা অন্য আলোচনা। কিন্তু অনলাইন মিডিয়াতে যদি আমি কোনো ধরনের মানে সমস্যা হয় বা কোনো ধরনের মিস ইউজ অফ দ্য ইনফরমেশন, ডিসইনফরমেশন, যেটা কিনা স্বাধীনতা দিবসে আর একটা রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি করে, অর্থাৎ সেটা থেকে তো আমরা আমরা এই আলোচনাটাকে উড়িয়ে দিতে পারছি না। কিন্তু যেভাবে আইনটি প্রয়োগ হয়েছে, আমি বলবো যে ডিজিটাল আইনটাকে সম্পূর্ণ স্ক্র্যাচ করে দিতে হবে, বন্ধ করে দিতে হবে, আমি সেটা পক্ষে না। আপনি দেখেন 88% নারী আপনার সাইবার ক্রাইমে বুলিং এর শিকার হচ্ছে, সেখানে মাত্র 7-8% নারী যাচ্ছে ট্রাইব্যুনালে, অর্থাৎ বাকিরা কিন্তু আপনার সেই সাহায্যটাই নিচ্ছে না। অর্থাৎ আমাদেরকে কিন্তু এইটাকে প্রোঅ্যাক্টিভ করে নারীদের জন্য কিন্তু এই আইনটিকে আমরা ব্যবহার করতে পারি, তাদের নিরাপত্তার খাতিরে। সাইবার ইয়েতে যে তারা সোশ্যাল মিডিয়ায় যে তাদের পদচারণা, সেটা কিন্তু অনেক সীমিত করে দিচ্ছে। এ ধরনের আমরা জানি ওয়াজ হচ্ছে, নানা ধরনের কথাবার্তা বলা হচ্ছে, ফটোশপ করা হচ্ছে, এবং আমি অন্য ক্ষেত্রেও হয়তো ডিজিটাল আইনটা ব্যবহার করতে পারি, কিন্তু সেটার ব্যবহারের ক্ষেত্রে আমি মনে করি, যেটা আইনমন্ত্রী নিজেও বলেছেন, যে না, এটা ব্যবহারের ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এটাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে এবং আমাদেরকে অনেক বেশি সচেতন হতে হবে। কিন্তু প্রথম আলোর যে আমরা যেটা দেখতে পাচ্ছি, যে এটা আমার কাছে খুবই মানে মনে হচ্ছে যে এই যে একটা মানে প্রেক্ষাপট তৈরি করে দেবে। এবং আপনি দেখেন আজকে আন্তর্জাতিক ভাবে মানবাধিকার যে হাই কমিশনার আছেন জাতিসংঘে, তিনি একটা বক্তব্য দিয়েছেন। ঠিক আছে, খুব ভালো কথা, উনি বক্তব্য দিয়েছেন। তাহলে নিউজটা ন্যারেটিভটা কিন্তু দুইটা হয়ে গেছে। একটা হচ্ছে যারা আমরা দিব্য চোখে দেখতে পাচ্ছি, একটা শিশুকে ব্যবহার করা হলো, সেই নিউজ উইথড্রন হলো, এরপরে জাকির হোসেন আসলেন না। অথচ যে নিউজটা আল জাজিরা করেছে, বিবিসি করেছে, তারা বলছেন যে বাংলাদেশে মানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি হওয়ার দরুন একজন ডিজিটাল অ্যাক্ট ইউজ করে একজন সম্পাদককে এটা মামলা দেওয়া হয়েছে এবং আর একজনকে তাকে গ্রেফতার করা হয়েছে। আমি মনে করি যে এই ন্যারেটিভ স্টাইলে তো একটা পলিটিক্স হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ আমি তো আমাদের সঠিক ন্যারেটিভসটাকেও ব্যবহার করছি না। একটা শিশুর কনভেনশন অন দ্য রাইটস অফ দ্য চিলড্রেন, এখানে একজন আইনজীবী আছেন খুবই প্রতিষ্ঠিত, উনিও বলবেন যে এইটা কেমন করে হয় যে আমি একজন শিশুকে ব্যবহার করছি, তাকে কূটকৌশল করে যদি তাকে ব্যবহার করে থাকে, এটা কিন্তু আমি মনে করি সঠিকভাবে এই বিষয়টা আসলেই উন্মোচিত হওয়া প্রয়োজন। এখানে শিশুকে ব্যবহার করেনি কোথাও সঞ্চালকের অনুমতি নিয়ে। প্রথমত হচ্ছে যে আপনি ডিজিটাল নিরাপত্তা আইন এবং তথ্য অধিকার আইন সাংঘর্ষিক কিনা। দ্বিতীয় হচ্ছে এটি শিশুর কথা, ওই দিনমজুরের কথা শিশুর উপর চাপিয়ে দেওয়া হয়নি কিন্তু, বা শিশুর মুখে দিয়ে দেওয়া হয়নি। শিশুর কথা শিশুর বক্তব্যই আছে। এখানে শিশু আর দিনমজুরের কোনো সাংঘর্ষিক নেই। দিনমজুর গেল কোথায়? সে আপনি সেই প্রশ্ন, দিনমজুরের যে সাক্ষাৎকার, দিনমজুরের যিনি সাক্ষাৎকার নিয়েছেন, তাকে তো এখন কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে। তো তিনি কোথা থেকে বের করে আনবেন? আপনি তাকে কারাগারে নিয়ে বলেন যে তাকে এখন বের করে আনো, কার সাক্ষাৎকার নিয়েছে তুমি, মানে আপনি কি বললেন এর সাথে? শোনেন, আপনাদের এরকম একটা প্রতিষ্ঠিত নিউজ পেপার যেটা অনেকটাই কর্পোরেট না না, এটা মানবাধিকারের ব্যাপার, এটা প্রতিষ্ঠিত অপ্রতিষ্ঠিত হলে এটা এই বিতর্ক কোনো বিষয় না। মামলার গতিতে মামলা চলবে, সেটা উন্মোচিত হবে। কিন্তু আমি এটা জানি যে একটা পত্রিকার অফিস কিন্তু লেয়ারে লেয়ারে কাজ করে, একজন রিপোর্টার থাকে, ডেস্ক থাকে, বিভিন্ন ভাবে কিন্তু নিউজটা স্ক্রিনিং করে আপনারা নিউজ দেন। আমি এটা বিশ্বাস করতে চাই না যে প্রথম আলো যেন তেন করে একটা নিউজ দিয়ে দিচ্ছে। এখানে নিউজটার একটা এথিক্স এর বিষয় আছে, একটা ভ্যালিডেশনের ব্যাপার আছে। সেহেতু এই জায়গাগুলো থেকে আপনাদের তাহলে কোনো গাফিলতি ছিল, তাহলে সেটাই আপনারা বলেন। আমরা মনে করি ছিল না, আমরা মনে করি ছিল না। আপনারা না থাকলে তো এই ঘটনা যে শিশু, এই ঘটনা তো ঘটানো হয়েছে, এই ঘটনা ঘটানো হয়েছে, একজন দিনমজুর এসে হাজির হলো, কিন্তু সে দিনমজুর, না এটা তো হাজির হয়নি, তো দুটো আলাদা। একটা কার্ডে একজনের বক্তব্য আর একজনের ছবি থাকতে পারে। আচ্ছা, যাই হোক, এটা একটা, উনি যে অভিযোগটা করেছেন সেটা হচ্ছে যে একটা শিশুর ছবিকে ব্যবহার করা হয়েছে, সেক্ষেত্রে আইনগতভাবে সেটি কতটা বৈধ, সেই বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন ডক্টর সাদেকা হালিম। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করতেই পারি যে শিশু অধিকারের লঙ্ঘন সেখানে হয়েছে কিনা। যদি হয়ে থাকে সেটি নিশ্চয়ই অন্য আইন, অন্য অপরাধ, অন্য মামলার বিষয়। সেটির কারণে নিশ্চয়ই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে মামলা হয়নি। মামলা হয়েছে যেই প্রসঙ্গে, সেই প্রসঙ্গে ফিরে আসতে চাই অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনার কাছে। আপনি মানবাধিকার নিয়ে কাজ করেন, গণমাধ্যমের কর্মী
কর্মীদের অধিকার মানবাধিকারের মধ্যে নিশ্চয়ই পড়ে। সেই বিবেচনায় যদি আমরা আলোচনাটা করতে চাই যে যখন থেকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট তৈরি করা মানে পাশ হয়েছে তখন থেকেই সাংবাদিকরা, সাংবাদিক নেতৃবৃন্দ এবং আপনারা মানবাধিকার আইনজীবী থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা এর বিরোধিতা করে আসছিলেন, এবং একটা পর্যায়ে বলা হচ্ছিল যে সাংবাদিকদের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ করার জন্য আগের থেকে অনুমতি নিতে হবে বা কিছু একটা। সরকার, বিশেষ করে আইনমন্ত্রী কয়েকদিন আগেও এই কথা বলেছেন। সেই বিবেচনায় যখন আমরা দেখলাম যে শামসুজ্জামান শামসের বিরুদ্ধে মামলা হলো, এবং ইনফ্যাক্ট মামলা হওয়ার আগেই তো তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে মামলা হয়েছে, এবং তাকে এই একই রকম এই আইনেই তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে পরবর্তীতে, কিন্তু তার ক্ষেত্রে কোনো রকম কোনো অনুমতি নেওয়া বা কোনো কি বলে এটিকে, মানে যেই কথা সরকার বলেছিলেন সেই কথা রক্ষা করা হয়নি, মানে সাংবাদিকদের ক্ষেত্রে অন্যরকম কোনো ব্যত্যয় বা ছাড় দেওয়া হয়নি। সেই জায়গা থেকে আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই আইনটি আসলে কতটা যৌক্তিকভাবে প্রয়োগ করা হচ্ছে সাংবাদিকদের উপরে। প্রেক্ষাপটটা সেটা হলো যে আপনি আইনের প্রয়োগটাকে কোন আলোকে, অর্থাৎ মুদ্রার কোন পিঠ থেকে আপনি দেখছেন সেইটার উপর নির্ভর করে মন্তব্যটা কিভাবে আসবে। আইনটা যখন করা হয় তখন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট আইনটা কিন্তু খুবই একটি প্রয়োজনীয় আইন। কিসের জন্য? কারণ আমরা এর আগেই কয়েক বছর আগেই ডিজিটালি অনেক ডেভেলপড হয়েছে, এবং ডিজিটাল ক্ষেত্রে যে সমস্ত অপরাধগুলো হচ্ছে সেগুলোর ক্ষেত্রে তো নিয়ন্ত্রণের দায়িত্ব সরকারের, এবং সরকার সেই জন্য আইনটা করেছে। এবং সবচেয়ে যুগোপযোগী হলেও সমস্যাটা হয়েছে এই আইনটার ভিতরে অন্য একটা পারপাস ঢুকিয়ে দেওয়া হয়েছে। সেটা হলো সাংবাদিকদের ক্ষেত্রে আগে যেটা ছিল, যেটা বললেন যে সাংবাদিকরা হলুদ সাংবাদিকতা করতে পারে, আপনার মানহানি করতে পারে, ওই বিধানগুলো কিন্তু আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। ফৌজদারি আইনে 500 ধারায় আপনি মানহানি মামলা করতে পারেন। আবার প্রেস কাউন্সিল অ্যাক্টেও আছে যে আপনি সরাসরি ওখানে অভিযোগ দায়ের করতে পারেন। ওইটা ছিল কিন্তু আমরা দেখেছি যে যখন এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা হয় তখন বিশেষ একটা কারণে যে কোনো কারো বুদ্ধিতে তখন এই সাংবাদিকদের এই বিষয়গুলো এখানে নিয়ে ঢুকিয়ে দেওয়া হলো। অর্থাৎ আপনার ডিজিটাল ইয়েতে কথাবার্তা, মেইনলি কথাবার্তা কারা বলে? মিডিয়ার মাধ্যমে তো কথা, ব্যক্তিগতভাবে আমি দুইটা কথা বলতে পারি, আপনি দুইটা কথা বলতে পারেন, এটা তো কোনো ম্যাটার করে না। আর আমার কথাটাও আবার আসবে কোথায়? বাতাসে উঠলে তো সেটা হবে না। আমার কথাটাও আমি যদি বলি, লেখি, পত্রিকায় আসবে। সেক্ষেত্রে মিডিয়াটাই হলো মেইন। অর্থাৎ মিডিয়াকে সেই ক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বুদ্ধি কেউ না কেউ দিয়েছে সরকারকে, এবং সেই কারণেই ওইখানে এই জিনিসগুলো এসছে। এবং আসার বিগিনিং থেকে এটা কিন্তু আপনারা সাংবাদিক সমাজ না, সবাই, আইনজীবীরা বলেন, বুদ্ধিজীবীরা বলেন, শিক্ষকরা, অনেকে এটা বলেছেন যে না, এটা ঠিক হচ্ছে না। কারণ হলো যে এটা অ্যাবিউজের মাধ্যমে একটা মত প্রকাশের স্বাধীনের উপরে বড় ধরনের হস্তক্ষেপ হবে, এবং একটা আপনার মানুষের যে এই স্বাধীনতা যে মত প্রকাশে, সেটি অনেক সময় স্থিমিত হয়ে যাবে। এবং সেটি বলার পরে আমার সর্বশেষ মনে আছে এই আইনটা যখন পাশ হয়ে যায়, পাশ হয়ে যাওয়ার পরে যখন আইনমন্ত্রীর সঙ্গে আপনার বিভিন্ন পত্রিকা এবং টেলিভিশনের এডিটররা দেখা করলেন এবং সেখানে মিডিয়াতে আসলো, সেখানে বললেন যে আমরা এটা অবশ্যই অপব্যবহার হবে না। অপব্যবহার হবে না বলার পর থেকে আমরা আজ পর্যন্ত দেখেছি যে প্রত্যেকটা ক্ষেত্রে সাংবাদিকদের ক্ষেত্রে যারা যারা যেখানে, অবশ্যই এটা কিন্তু পার্থক্য আছে। এটা যদি এমন হন যে আপনি ওই সাংবাদিক যার নাকি আপনার সরকারের সঙ্গে বড় হটলাইন আছে, তাহলে আপনার বিরুদ্ধে কিন্তু আবার মামলাটা হবে না। কারণ মামলা নেওয়ার ক্ষেত্রে ওই যে ওই বক্সটা কিন্তু আবার নির্দিষ্ট একটা গণ্ডির হাতের মধ্যে, ওখানে কিন্তু আপনি ইচ্ছা করলেই সব কিছু হবে তা না। অতএব সেক্ষেত্রে আপনি যদি এমন কিছু বলেন যে সরকার দলের কেউ এমপি, মন্ত্রী, আমরা যেগুলো নর্মালি দেখেছি, আমি তো দুর্নীতির বিষয়ে অনেকগুলো কাজ করি, সেখানে আমরা দেখেছি অনেক সাংবাদিকরা এই দুর্নীতির বিষয়ে এক এমপির বিপরীতে লিখেছেন, সাথে সাথে তার বিরুদ্ধে মামলা। এবং আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা যে এক সাংবাদিক এরপর থেকে তাকে জামিন আমি করিয়ে দিয়েছি, এরপর থেকে ওই জেলায় কোনো দুর্নীতির মামলা আর সে লিখেন না। কারণ উনি একটা দুর্নীতির মামলা লিখেছেন, সেখানে প্রায় 200 কোটি টাকার মতো হবে, লোকাল এমপি সহ অন্যরা তাদের ছত্রছায়ায় ওই টাকাগুলো কন্ট্রাক্টর সবগুলো এইভাবে মেরে দিচ্ছিলেন। রাস্তা আছে, টাকা উঠিয়ে নিয়েছে, রাস্তা হয় নাই, অথবা কাজ করেছে নিম্নমানের, রিপোর্ট করেছেন, রিপোর্ট করার পরে তাকে ওই এলাকায় ওই লোকাল যে সে করে একটা ডিজিটাল আইনে মামলা দিয়ে ঢুকিয়ে দিল, 2 মাস পরে তাকে জামিন হয়েছে, এবং সে একটা ন্যাশনাল টেলিভিশনের সঙ্গে সংযুক্ত, মানে খুব নামকরা টেলিভিশন, কিন্তু সে আর কোনো রিপোর্ট ওই জেলায় আজ পর্যন্ত করে নাই। আমার ব্যক্তিগত তার সঙ্গে কথা হচ্ছে, কারণ সে একবার জেল, এবং তাকে তার দেখা দেখি অন্য কেউ করছে না, অন্য তো ওই লেখা তো আর করবেই না, স্বাভাবিক। কিন্তু এখন এইরকম বহু জেলা আছে, সব জেলা আমি বলবো না, অনেক অনেক জেলা আছে, পুরো জেলাটা আপনার যারা সংসদ সদস্য বা মন্ত্রী আছেন বা দলের যারা সরকারি দলের আছেন,
মোটামুটি তাদের ছত্রছায়ায়। এটার একটা কারণ আমি একটু ইতিহাস বলতে চাই আপনাদেরকে। আমাদের প্রজন্ম যারা বা ধরেন আমার বাবা টাবা, আমার দাদা পর্যায় থেকে শুরু করবো, এর আগের না, তারা কিন্তু আমাদের একটা সিনারিও বাংলাদেশের আমাদের চোখের সামনে আছে। সেটা আপনি দেখেছেন কিনা আমি জানি না, আমার স্পষ্ট মনে আছে আমাদের দেশে জমিদারি প্রথা ছিল। একটা জমিদারি প্রথা আমি আমার বাবার কাছে শুনেছি যে আমাদের এলাকায় যে জমিদার বাড়ি ছিল, সেই জমিদার বাড়ির পাশের যে রাস্তা, সেই রাস্তা থেকে ছাতি মাথায় দিয়ে আমার বাবা হাঁটতে পারতেন না, এবং একবার নাকি হেঁটে গিয়েছিলেন, জুতা খুলে তাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল। অর্থাৎ ওই যে জমিদারি স্টাইল, ওটি কিন্তু আমাদের প্রজন্মের মধ্যে আছে এবং আমরা জেনে গেছি। এটাকে আমরা সামন্ততান্ত্রিক মানসিকতা বলি আর কি। এবং ওইটা আস্তে আস্তে ডেভেলপড হয়ে স্বাধীনতার পরে আমরা চলে আসছিলাম। কিন্তু এখন আমার মনে হয় কিছু কিছু জায়গায়, পুরো বাংলাদেশ আমি বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গায় ওই ধ্যান ধারণাটা কিছু কিছু লোকের মাথায় চলে আসছে। অর্থাৎ জমিদারি স্টাইল, অর্থাৎ আমি যেটা বলবো আমাকে সেইটাই শুনতে হবে, তোমার কোনো কথা বলা যাবে না। তুমি যদি বলো তাহলে ওই জমিদাররা যেভাবে শাস্তি দিতেন সেভাবে শাস্তি দিবেন, তাহলে সেখানে কিন্তু আইনের শাসনটা থাকে না। আপনাকে এই পর্যায়ে আমি একটু বিরতিতে যেতে চাই। আপনার বিরতির পরে ফিরে এসে আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে ফিরে এসে আবারও অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদের অসমাপ্ত বক্তব্য শুনবো। বিরতি। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহার বা অপব্যবহার প্রসঙ্গে। অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ কথা বলছিলেন। বিরতির আগে আপনি বলছিলেন অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ যে জমিদারি প্রথার মতো এক ধরনের আচরণ আমরা দেখতে পাই কোথাও কোথাও বাংলাদেশের কোনো কোনো প্রত্যন্ত অঞ্চলে। সেটি হয়তো সঠিক কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু আমরা যেই আলোচনাটাতে আসতে চাই, আপনার কাছ থেকে জানতে চাই, সেটি হচ্ছে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের যে মামলাটা প্রথম আলোর বিরুদ্ধে হয়েছে, প্রথম আলোর বিরুদ্ধে না, আসলে প্রথম আলোর সাংবাদিকদের বিরুদ্ধে এবং সম্পাদকের বিরুদ্ধে, সেখানে এরপরে আমরা নানা রকম রাজনৈতিক ডাইমেনশনের দেখেছি। অনেকে প্রথম আলোর সম্পাদকের গ্রেপ্তার দাবি করে সভা সমাবেশ করেছেন, অনেকে আবার প্রথম আলো সাংবাদিকের মুক্তি দাবি করে সভা সমাবেশ করেছেন। সেই জায়গা থেকে আপনি যদি একটু বলেন যে এই আইনের কনসিকুয়েন্সেস কি হবে এখন মামলার। সেটা হলো এই যে আইনের কথাটা আমি বলছিলাম যে প্রথম থেকে এটা একটা বিতর্ক ছিল, এবং আপনি জানেন যে এই আইনটাকে চ্যালেঞ্জ করে, ধারাগুলো চ্যালেঞ্জ করে হাইকোর্টে কিন্তু একটা রিট পিটিশন হয়েছে, এবং সেখানে আদালত রুলও জারি করেছেন যে এই ধারাগুলো কেন সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, এটা সাবজুডিস ম্যাটার। কিন্তু সেই অবস্থায় কিন্তু আপনার সরকারের আইনমন্ত্রী সহ অনেকে যদি অপব্যবহার বন্ধের কথা বলেনও, কিন্তু ওই সাবজুডিস ম্যাটারে এই বিষয়টার প্রয়োগটা একটু স্থগিত রাখা বা বিবেচনা করা, ওই রকম কোনো অ্যাটিটিউড আমরা দেখি না। যেখানেই হয় প্রত্যেকটা ক্ষেত্রে, আপনি কিছুদিন আগেও দেখবেন এক পত্রিকায় একটা সংবাদ ছাপা হলো 10,000 কোটি টাকার দুর্নীতি, এবং সেখানে ব্যাংক থেকে অনেক টাকা পয়সা নিয়ে এসে দুর্নীতি হয়েছে, সত্যও আছে, কিন্তু দেখা গেছে পরের দিনই সম্পাদকের বিরুদ্ধে আপনার মামলা হয়ে গেছে, মামলা হয়ে তার প্রতি সমন হয়ে গেছে। তাহলে আপনি আর লিখতে পারবেন না, কারণ কে লিখবে বলেন? আপনি কি জেল খাটবেন না বাইরে থাকবেন? যত কথাই বলেন মানুষ জেল খাটতে চায় না, এটা খুব স্বাভাবিক কথা। তবে হ্যাঁ, একটাই, সেই জেল খাটার পরিবেশ পরিস্থিতি একসময় ছিল স্বাধীনতার আগে, পাকিস্তান আমলে, তখন জেল খাটলে নেতা হতো, তাই না? জেল খাটতে খাটতে কিন্তু বঙ্গবন্ধু 23 বছর ধরে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ে জাতির পিতা পর্যন্ত হয়েছে। কিন্তু এখন জেল খাটাটা কিন্তু ভিন্ন ধরনের। এখন কিন্তু জেল খাটলে সেখানে আপনার এই যে জেল খাটার প্রক্রিয়া, রাজনৈতিকভাবে জেল খাটছেন মনে করা হয় না, কারণ এখন রাজনীতি করে খান। এখন হলো যে সরকার যারা রাজবন্দী বলে একটা কথা ছিল, এখন আর রাজবন্দী বলে কিছু নাই, আপনি সব ক্রিমিনাল, সবকিছু ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তো এখন ঘটনা হলো এই যে প্রেক্ষাপটটা, আমি একটু এই আলোচনায় আসি, সেটা হলো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ব্যবহারটা কখন হবে। ধরেন আপনার সংবাদপত্রের একটা নিউজ হলো, যেটা সৌরভ ভাই বললেন, নিউজটা হওয়ার 17 মিনিটের মাথায় ওনারা বললেন, দেখলেন মিস্টেক হয়ে গেছে, হতেই পারে। এখন এইটাকে সাদেক আলী আপা যে বললেন যেন আজকে জাতিসংঘের মানবাধিকার কমিশনের চেয়ারম্যান একটা ডিমান্ড করেছে যে ইমিডিয়েটলি স্থগিত করার জন্য, যারা এই কাজটা করেছেন তারা কি রাষ্ট্রের জন্য ভালো কাজ করলেন? এই জিনিসটাকে যদি ওভাবে না করে, যে প্রথম আলো করেছে, ইভেন কি পার্টির সেক্রেটারি বা মাননীয় প্রধানমন্ত্রী বা যে কোনো প্রথম আলো এরকম একটা নিউজ করেছেন, এটা কি সঠিক করেছেন আপনারা? এইভাবে প্রশ্ন যদি আপনি মিডিয়ায় ছুড়ে দিতেন, সেটির মাধ্যমে যে প্রথম আলোর যে যারা সমর্থক বা তাদের উপরে যে মনেই আসতো, হ্যাঁ প্রথম আলো এরকম একটা ভুল করতে পারলো, মিস্টেক হয়ে গেল এরকম, বা তাদের মনেও একটা বোধোদয় আসতো, সেটা না করে আপনি যেটা করলেন সেই কাজটার মাধ্যমে এখন কি হলো, বাংলাদেশ আন্তর্জাতিকভাবে এখন জাতিসংঘের মানবাধিকার কমিশন বলতেছে আপনাকে যে এই আইনটাকে স্থগিত করেন। এবং এটা কোথায় যাবে আমরা কিন্তু বলতে পারি না, আপনারা কেউ ইগো হিসাবে নিয়েন না। কারণ হলো যে প্রত্যেকটা জিনিস দেখেন, এই র্যাবের কথা, এই যে ঝালকাঠিতে লিমন, নারায়ণগঞ্জের 7 খুন করতে করতে অভিযোগের ছিল অনেক, র্যাবের হাতে হাতে কেউ কোনো পাত্তা দেন নাই, কিন্তু সর্বশেষ কি হলো, আমাদের দেশের সেই 6 জন অফিসারকে কিন্তু এখনো আপনার
নিষেধাজ্ঞার মধ্যে এমবার্গোতে পড়ে থাকতে sanction হলো। দিয়ে রেখেছে। অতএব আপনারা যেটা করবেন সেটা করেন, রাজনীতি সব জায়গায় ঢুকিয়ে দিয়েন না। রাজনীতি হলো রাজনীতির জন্য, কিন্তু আমরা এখন দেখছি সব জায়গায় আপনারা রাজনীতি ঢুকিয়ে দিচ্ছেন। মিডিয়ার মাধ্যমেও যদি আপনার, মিডিয়ার মধ্যেও অবশ্যই এটা তো সরকার একার দোষ না, মিডিয়ার মধ্যে আপনারা যারা মিডিয়ার মালিক আছেন, এডিটররা আছেন, আপনারা তো রাজনীতিতে ঢুকে গেছেন। আপনারাও তো সত্য কথা বলতে পারবেন না, যেটা বিচার বিভাগে আমরা বলতে পারি না। আমাদের যখন ষোড়শ সংশোধনী রায় হলো, একজন আইনজীবী বক্তৃতা দিলেন যে পেন ড্রাইভে মাহফুজ আনাম সাহেব এটা লিখে দিয়েছে জাজমেন্টটা। কই, আইনজীবীরা তো সবাই ঐক্যবদ্ধভাবে কিছু বলতে পারলো না। আর আপনাদের সাংবাদিকরাও আজকে দেখেন, প্রথম আলো একটা মিস্টেক করলো, কালকে কি আপনি এটিএন বাংলা মিস্টেক করতে পারেন না? পারেন তো। তাহলে সেক্ষেত্রে আপনাদের মধ্যেও তো আপনাদের ইউনিটি নাই, কারণ আপনারাও তো এখন দেখছি যে সরকারের পদ পদবি বিভিন্ন কারণে আপনাদের মধ্যে বিভক্তি এসে গেছে। এবং এই কারণেই আপনাদের উপরে, সাংবাদিকদের উপরে যে এই যে অত্যাচার, এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এটা অব্যাহত থাকবে যদি আপনি ইউনাইটেড না হন। জি, ধন্যবাদ আপনাকে। আমি আবার একটু সাদেকা হালিমের কাছে যেতে চাই। সাদেকা হালিম, যেই প্রসঙ্গটি একটু আগে মঞ্জুল মোর্শেদ বলছিলেন যে জাতীয় সংঘের মানবাধিকার কমিশন এখানে একটি বিবৃতি দিয়েছে এবং এটি নিয়ে বহির্বিশ্বে প্রচুর কথাবার্তা হচ্ছে, দেশের ভিতরেও অনেক বিশিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান বিবৃতি দিয়ে নিন্দা প্রতিবাদ জানিয়েছে। এটাকে কিভাবে মোকাবেলা করা উচিত আপনি মনে করেন? না, এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখেন, আমি যেটা বলতে চাচ্ছি যে একটা যে ঘটনা তো ঘটেছে, এই ঘটনা তো আমরা অস্বীকার করতে পারছি না। এখন ঘটনা যখন ঘটে যায় তখন কিন্তু বিভিন্ন ডাইমেনশনে এটা অ্যানালিসিস হবে, এবং যে মিডিয়া হাউসের থেকে ঘটনাটা ঘটেছে তারা কিন্তু আমাদের সবসময় একটা অন্যান্য সেক্টরকে স্বচ্ছতার জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার জন্য সবসময় চেষ্টা করে। ফলে তারা, এবং আমি যেটা শুরুতেই বলেছিলাম যে একটা মিডিয়া হাউস তো শুধুমাত্র একজন সাংবাদিক যে আপনার নিউজ কালেক্ট করে না, এটা কিন্তু তার উপরে একটা ইমিডিয়েট বস আছে, তার উপরে বস আছে, অর্থাৎ লেয়ারে লেয়ারে স্ট্রাকচারের মাধ্যমেই কিন্তু এরকম একটা জাতীয় দৈনিক যেটাকে বলা হচ্ছে সেটা তারা কাজ করছে। তাহলে এই মিস্টেকটা কেমন করে হলো, এটাও তো একটা প্রশ্ন, যে ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালেই আমরা এরকম একটি নিউজ আমরা দেখতে পেলাম, এবং যেটা ন্যারেটিভস কিন্তু ক্লিয়ারলি এখন দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। সেই এই যে শিশুকে নিয়ে যে ন্যারেটিভ, সেটাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে পারি না। কেননা একটা বিষয় যে সেই শিশুটি তো তাকে মানে কূটকৌশলে তাকে যে ব্যবহার করা, যে তাকে তার সেই ধরনের কথা বলেছে যে জানলার শিক ধরে দাঁড়িয়ে আছে, 17 মিনিট তো কম সময় নয়। এবং যেখানে বাংলাদেশে প্রায় আমাদের মানুষের হাতে প্রায় 66.49%, মানে 66.49 মিলিয়ন পিপলের হাতে কিন্তু এখন ইন্টারনেট অ্যাক্সেস আছে। তার মানে ইন্টারনেট পপুলেশনের প্রায় 39%-এর মধ্যে পেনিট্রেট করতে পারছে। অর্থাৎ এই নিউজটা কিন্তু ভাইরাল হয়েছে, এবং তার ইম্প্যাক্টটা কি, আমি সেই ইম্প্যাক্টটা নিয়ে কথা বলবো। সেই ইম্প্যাক্ট যেটা হয়েছে, যে আমি ইন্টারনালি শিশুকে নিয়ে কথা হচ্ছে প্রচুর, এবং অনেক এটাতে যারা শিশু সংগঠন যারা কাজ করছেন, আপনারাও এডিটর্স গিল্ড, সেখান থেকেও তারা স্টেটমেন্ট দিয়েছে, সম্পাদক পরিষদ তারাও স্টেটমেন্ট দিয়েছে। সে তো আপনাদের মধ্যেও কিন্তু সাংবাদিকরাও কিন্তু একটা মোটামুটি একটা বিভাজন এখানে সৃষ্টি হয়েছে। সেই কথা তো একটু আগে মঞ্জুর মোর্শেদ বললেন। তাহলে এখন আন্তর্জাতিকভাবে তার এই নিউজটা বন্ধ নেই। এখন এই নিউজটাকে আমি আন্তর্জাতিকভাবে কিভাবে, কোন ন্যারেটিভটা যাচ্ছে, অবশ্যই ওই ন্যারেটিভটা গেছে যে এটা আমাদের জাতীয় পর্যায়ে আমাদের জিনিসপত্রে নিত্য নৈমিত্তিক যে আমাদের যে জিনিসপত্রগুলো আমরা ব্যবহার করছি সেগুলো মূল্য বৃদ্ধি পেয়ে গেছে। এবং এটা বলার জন্য, এটা তো খুবই, মানে আমার কাছে মনে হচ্ছে খুবই হালকা বিষয়। কেননা প্রতিদিন গত 2-3 মাস যাবত আমরা যে পরিমাণ ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ায় এই যে সরকারকে সমালোচনা করছি, এখানে একটা জিনিস আমাদেরকে পার্থক্য করতে হবে সরকারের রাষ্ট্রের মধ্যে। সরকারকে কিন্তু আমরা সবাই সমালোচনা করছি, আত্মসমালোচনাও করছি, এবং সরকারকে বলা হচ্ছে যে বাজার নিয়ন্ত্রণ করতে হবে। এখন রোজার মাস চলছে, আমাদের গরুর গোশের কত আমাদের কেজি, আমাদের ব্রয়লার মুরগির দাম কত, সোনালী মুরগির দাম কত, চাল, চিনি, দুধ, ডিম ইত্যাদি সবকিছু। দেখেন, ইউকেতে আমি একটু আগে দেখছিলাম যে 57% অফ দি পপুলেশন, তারা কিন্তু লিভিং কস্ট বৃদ্ধি পাওয়ার জন্য ঠিক মতো খেতে পারছে না, অ্যাডাল্টরা। অর্থাৎ তারা শুধু তাদের শিশুদেরকে খাওয়াটা দিচ্ছে, অ্যাডাল্টরা ঠিক মতো খেতে পারছে না। সেটা কি মানবাধিকার কমিশনার জাতিসংঘের, সেটা কি জাতীয় পর্যায়ে এরকম একটা নিউজ হয়েছে না আন্তর্জাতিক ভাবে হয়েছে যে ইউকে কে প্রশ্ন করছে যে তোমরা কি করছো? অর্থাৎ আমরা কেন এই ধরনের নিউজ আইটেমটাকে, মানে এটা খুবই প্লেন চোখে দেখার কিছু নাই। এখানে কূটকৌশল হয়েছে, এখানে একটা প্রেক্ষাপট তৈরি করার যে বিষয় আছে, যে দেশে
স্বাধীনতা যেটা আমরা অর্জন করেছি, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে 2 লক্ষ নারী যারা তাদের সম্ভ্রম দিয়ে স্বাধীনতা নিয়ে এসছে, সেই দেশে দাঁড়িয়ে আমরা সেই চাল ডাল নিয়ে আমরা স্বাধীনতা দিবসের যে ক্যাপশনটা শিশুর ছবি দিয়ে আসছে, এটা আমি মনে করি অত্যন্ত অ্যালার্মিং। এবং এইটার জন্য অবশ্যই কোন পদ্ধতিতে তাদেরকে প্রশ্ন করা হবে, ডায়ালগ করা হবে না ডিজিটাল অ্যাক্ট ব্যবহার করা হবে, এটা সরকারের বিষয়। কিন্তু এটা তো একটা ঘটনা, সেই ঘটনাটাকে তো আমি মনে করি না যে এটা থেকে আমি সরে দাঁড়াতে পারি। যে কারণে এখন যে ধরনের একটা মানে আমি বলবো যে অবস্থার আমরা আমরা উপনীত হয়েছি, সেখানে আমাদের তো এখন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাদের সবাইকেই এখন এবং আইন মন্ত্রণালয় সবাইকেই একসাথে কাজ করতে হবে এবং আন্তর্জাতিকভাবে এই বিষয়টিকে পরিষ্কার করতে হবে যে ঘটনাটা কি। জি, ধন্যবাদ আপনাকে। সোহরাব হাসান, আপনার কাছে আসছি। একটি অভিযোগ করা হচ্ছে গত কয়েকদিন ধরে, আজকেও আমি দেখলাম টেলিভিশনে যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অভিযোগ করেছেন যে প্রথম আলো বিভিন্ন সময়েই রাষ্ট্রবিরোধী অনেক কর্মকাণ্ডে জড়িত থাকে এবং বিশেষ করে এখন যে অভিযোগটি করা হচ্ছে সেটি হচ্ছে যে বাসন্তীর জাল পড়ার ঘটনা যে 1975 সালে আমরা দেখেছিলাম একটি পত্রিকায়, 74 সালে দুর্ভিক্ষের সময়, সেই রকম একটা প্রেক্ষাপট তৈরির চেষ্টা প্রথম আলো করছে। এই বিষয়ে আপনি যদি একটু বলেন। প্রথম আলোর মধ্যে এই অভিযোগ। প্রথমে আমি সাদেক আপার বক্তব্যের সূত্র ধরে বলছি যে একটা ঘটনা ঘটেছে কি, আমরা তো মনে করি কোনো ঘটনা ঘটেনি, প্রথম আলো কোনো ভুল করেনি। প্রথম আলো শুধু যেহেতু এটি ভাইরাল হয়ে গেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে গেছে, যার এটা প্রতিক্রিয়াটা না হয় সে কারণে 17 মিনিট পরে করেছে, ব্যাখ্যা দিয়েছে। ব্যাখ্যা দিয়েছে এবং কিছু সময়ের জন্য ওই নিউজটা প্রত্যাহার করেছে। প্রথম আলো কোনো ভুল করেনি। এখন সেটা তাহলে প্রমাণ হবে যে আদালতেই প্রমাণ হবে যে আমরা ভুল করেছি কিনা। প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন, এবং প্রথম আলো যে কথাটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাদেক আলম বললেন যে প্রথম আলো ওইরকম একটা পরিস্থিতি তৈরি করছে, আর ওইরকম যে খবরটি বের হয়েছে এটিকে ওইরকম পরিস্থিতি তৈরি করার খবর যে বাজারে আগুন, বাজারে হাহাকার, মানুষ খাবার পাচ্ছে না, এরকম কোনো খবর কি ছাপা হয়েছে? একজন দিনমজুর বলেছে যে চাইলের স্বাধীনতাই তো আমার স্বাধীনতা, ডাইলের স্বাধীনতা আমার স্বাধীনতা। আর এর সাথে শিশুটির কোনো সম্পর্ক নেই, শিশুটিকে ব্যবহারের কোনো সম্পর্ক নেই। একটা শিশু রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার ছবি পত্রিকায় ছাপা হয় না, তা থেকে শিশুর মানবাধিকার লঙ্ঘন হয়। শিশুকে যদি কিছু আমরা অন্য কিছু বলানোর চেষ্টা করতো প্রথম আলো, সেটি তো করেনি। শিশুটি বলছে কালকে স্বাধীনতা দিবস, কালকে আমি ভিতরে যেতে পারবো, ফুল বেশি বিক্রি হবে। তো এখানে শিশুটিকে ব্যবহার করা হলো কোথায়? কথা হচ্ছে দৃষ্টি দেখা, যেটা মঞ্জুল ভাই বললেন যে কিভাবে দেখি। স্বাধীনতা তো শুধু কোনো দলের নয়, স্বাধীনতা কোনো গোষ্ঠীরও নয়, স্বাধীনতা বাংলাদেশের 17 কোটি মানুষের। সুতরাং প্রথম আলো বা অন্য পক্ষ স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেবে, স্বাধীনতার বিরুদ্ধে কাজ করছে, আর আমরাই সব স্বাধীনতার পক্ষে, এই ভাবাটাই কিন্তু স্বাধীনতার বিরোধিতা। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকবার বিরতিতে যেতে চাই, বিরতির পরে ফিরে এসে আপনার কথা শুনবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। ছোট্ট বিরতির পরেই ফিরবো। বিরতির পরে আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানী মির্জাপুর শুভরাত্রি অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে। বিরতির আগে সোহরাব হাসান আপনি কথা বলছিলেন যে একটা গণমাধ্যম এবং বাংলাদেশের স্বাধীনতা সকলেরই, সেই প্রসঙ্গে। কিন্তু যে প্রশ্নটি আমি আপনাকে করতে চাই সেটি হচ্ছে যে প্রথম আলোর বিরুদ্ধে এর আগেও আমরা দেখেছি বিভিন্ন সময় সরকারের বিভিন্ন নেতৃবৃন্দ বিভিন্ন রকম অভিযোগ করেছেন। তার মধ্যে একটি বড় অভিযোগ হচ্ছে যে প্রথম আলো বাংলাদেশকে বিরাজনীতিকীকরণের দিকে নিয়ে যেতে চায়। গণতান্ত্রিক ধারা বা রাজনৈতিক যে প্রক্রিয়া চলছে এটির বিপক্ষে তারা একটা অরাজনৈতিক শক্তিকে ক্ষমতায় আনতে চায়, এরকম একটা অভিযোগ বিভিন্ন সময় করা হয়ে থাকে। এবং তার প্রমাণ হিসেবে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের একটি কলাম, যেটি এর আগে ১/১১ সরকারের সময় তিনি লিখেছিলেন যে 2 নেত্রীকে সরে যেতে হবে, সেটিকে ব্যবহার করা হয়। এই প্রসঙ্গে একটা বক্তব্য শুনতে চাই। এটি আমি মনে করি সম্পাদক বা ওই পত্রে বা একজন সাংবাদিক হিসাবে তার একটা মত চলে যেতে হবে। এটা কিন্তু মন্তব্য, এটা মন্তব্য। একজনের মন্তব্য কেউ মনে করতে এই সরকার থাকা উচিত, এই সরকার যাওয়া উচিত, বা এই সরকার থাকুক, বা আরো 3বার এই সরকার থাকুক। তো এটা হচ্ছে মন্তব্য। এখন এটা দিয়ে স্বাধীনতা বিরোধী বা গণতন্ত্র বিরোধী আরেকটি যে প্রশ্ন আসে,
বিরাজনৈতিকরণ কিভাবে হয়? বিরাজনৈতিকরণ গণতন্ত্র যদি না থাকে, ভোটাধিকার যদি থাকে না থাকে, মানুষের সংবাদপত্রের স্বাধীনতা যদি না থাকে, ব্যক্তির বাক স্বাধীনতা যদি না থাকে, এটাই হচ্ছে বিরাজনীতিকরণ। এখন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছিল বিপুল জনসমর্থন নিয়ে। তখন যে আওয়ামী লীগের জনসমর্থন ছিল, তখন যে আওয়ামী লীগ যে রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি ছিল, যে রাজনৈতিক যে তাদের প্রত্যয় ছিল, অঙ্গীকার ছিল, আর আজকে 2018 নির্বাচনের পর নিশ্চয়ই একইভাবে তাদের রাজনৈতিক অঙ্গীকার নেই। সুতরাং এই যে বিচ্যুতি, এই যে পিছু টানা, আমি তো মনে করি এটাই বিরাজনীতিকরণ। মানুষের ভোটাধিকার, এখন যদি ভোটাধিকারের পক্ষে কেউ কথা বলে আর যদি বলে যে এটা এই সরকার আমলে ভোটাধিকার নাই, সুতরাং এটা বিরাজনীতিকরণ কথা হলো। বিষয়টা হচ্ছে প্রতিটা ঘটনা দেখতে হবে, অপর পক্ষেরও যে কী যুক্তি আছে সেটাও দেখার বিষয়। যদি ভোট নিয়ে, যদি গণতন্ত্র নিয়ে, যদি শেয়ার বাজার নিয়ে, যদি অর্থ পাচারের ঘটনা না ঘটে, যদি শেয়ার বাজার কেলেঙ্কারি না হয়, যদি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা না চলে যায়, তাহলে তো কোনো গণমাধ্যম প্রশ্নই করতে পারে না। এবং তাহলে এই পাল্টা প্রশ্নগুলো আসে না, পাল্টা আঘাতের প্রশ্ন আসে না। এই আমাদের আলোচনায় যে বিষয়টি আপনি মূল বিষয় করলেন, যে ডিজিটাল নিরাপত্তা আইন, এই আইনের যে এই আইন প্রয়োগই অপ্রয়োগ। কারণ আইনটি তো করার উদ্দেশ্য, যেটা মঞ্জুল ভাই বললেন, আইনটি করার উদ্দেশ্য হয়নি যে ডিজিটাল মাধ্যমে যে অপরাধ হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করা। তাহলে আমরা যদি যে কোনো নাগরিক যদি 24 ঘন্টায় ডিজিটাল মাধ্যমে কি কথাবার্তা হয়, কে কার বিরুদ্ধে বলে, কে বিশুদ্ধঘর করে, কে কোন ভাষায় আক্রমণ করে, এটি যদি কেউ জরিপ করে, এটি যদি কেউ পর্যবেক্ষণ করে বা তালিকা করেন, তাহলে দেখবেন কি যেসব ভাষা ব্যবহার করা হয়, সব পক্ষই, সরকারি পক্ষ, বেসরকারি পক্ষ, কিন্তু মামলা হয় এক পক্ষের বিরুদ্ধে। মামলা হয় আমি যার বিরুদ্ধে চাই তার বিরুদ্ধে মামলা হয়। যেমন স্বাধীনতা দিবসে বিএনপির মহাসচিব বললেন যে গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে। এটা তো ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিতে পারে, কারণ এটা টেলিভিশনে প্রচার হয়েছে, গণতন্ত্র ধ্বংস হয়েছে মানে তো তাহলে স্বাধীনতার বিরুদ্ধে। কথা হচ্ছে যে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের যে অভিব্যক্তি, সেটাকে যদি বন্ধ করতে দেওয়া হয়, সেটাই তো স্বাধীনতার বিরুদ্ধে, সেটাই তো বিরাজনীতিকরণ, সবচেয়ে বড় বিরাজনীতিকরণ। তা আমরা বিরাজনীতিকরণ এর বিরুদ্ধে কথা বলে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করি, একটি সুষ্ঠু ভোট, গণতন্ত্রের চর্চা, গণমাধ্যমের স্বাধীনতা, এটাই হচ্ছে রাজনীতিকরণ, এটি হচ্ছে সত্যিকার রাজনীতি। এর বাইরে সেটি হচ্ছে বিরাজনীতিকরণ। সরকার যদি বলে যে আমরা এর বাইরে নয়, আমরা অবশ্যই সমর্থন করব, একটি সুষ্ঠু ভোট হোক, গণতন্ত্রের চর্চা হোক, মানুষের বাক স্বাধীনতা থাকুক, তাহলে এই ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োজন নয়। ডিজিটাল নিরাপত্তা আইন ওই দেশেই প্রয়োজন যে দেশে নিবর্তনমূলক ব্যবস্থা থাকে, যে দেশে মধ্যরাতে সাংবাদিককে তুলে আনতে হয়, যে দেশে একজন সরকারি কর্মকর্তা তিনি অফিসে যাচ্ছেন বাসা থেকে, তাকে তুলে নিয়ে যে পরবর্তীকালে দেখা গেল তিনি নেই আর। এটা তো বিরাজনীতিকরণ। তাহলে আওয়ামী লীগের নেতারা বা মন্ত্রীরা যে বিরাজনীতিকরণ বলছেন, কোনটা বিরাজনীতিকরণ? আমি প্রথম আলো মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার পক্ষে প্রথম আলোতে যত লেখা হয়েছে, যত বিশ্লেষণ হয়েছে, যত ইতিহাস চর্চা হয়েছে, এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে, যেহেতু মুক্তিযুদ্ধের নেতা, তিনি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন গত 22 বছরে, এবং তার আগে আপনি যে কাগজে ছিলেন, ভোরের কাগজে, মানে এর দ্বিতীয় কোনো উদাহরণ কেউ দিতে পারবে না যে ভোরের কাগজ এবং প্রথম আলো, এবং আমি যে কাগজে এর আগে ছিলাম সংবাদেই প্রথম এটাই করে। তাই মুক্তিযুদ্ধ নিয়ে, ধর্মনিরপেক্ষতা নিয়ে, গণতন্ত্র নিয়ে, সংখ্যালঘুদের উপর আক্রমণ, এর বিরুদ্ধে কারা দাঁড়িয়েছে? আর এটা শুধু প্রথম আলো একক কৃতিত্ব নেওয়ার জন্য না, আমরা সবাই মিলে যদি একটি গণতান্ত্রিক ব্যবস্থা করতে পারি, আর যদি আমরা ভাবি আমার যে অধিকার আছে সে অধিকার আপনারও আছে, এটি যদি না ভাবি যতদিন,
ততদিন কিন্তু এই সমস্যার সমাধান হবে না। ততদিন ডিজিটাল নিরাপত্তা আইন দিয়ে দেশ শাসন করতে হবে। আর যদি সেই অধিকার মানি যে আপনারও যে অধিকার আছে আমারও একই অধিকার আছে, তাহলে সমস্যা থাকে না। জি, ধন্যবাদ আপনাকে। আমি ডক্টর সাদেক হালিম আপনার কাছে আরেকবার আসতে চাই। আমাদের সময় যদিও শেষ হয়ে আসছে, একটু অন্যভাবে যদি ব্যাপারটা আলোচনা করি, যে আপনারা দুজনই একটু আগে অ্যাডভোকেট মঞ্জুল মোর্শেদ এবং আপনিও বলছিলেন যে সাংবাদিক সমাজের মধ্যেও এক ধরনের বিভক্তি তৈরি হয়েছে, যে কারণে সরকার বা অন্য অনেকে এটিকে সুযোগ নিতে পারছে বা আমাদের ঐক্য বিনষ্ট হচ্ছে এবং আমাদের পেশাদারিত্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেই জায়গা থেকে আপনি যে একজন তথ্য কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন 5 বছর, আপনার অভিজ্ঞতা বা আপনার পরামর্শ কি এই বিষয়ে, মানে গণমাধ্যমকে দেখুন, শক্তিশালী করার ব্যাপারে? শুধু গণমাধ্যম নয়, আমি মনে করি যে আমাদের প্রত্যেকটি পেশাজীবী যারা আছি আমরা, তাদের সবারই আমাদের প্রয়োজন একটা স্বচ্ছতা, জবাবদিহিতার দিকে যাওয়া এবং সেটা চর্চা করা। যেমন আমি একটু আগে একটা কোট দেখছিলাম নেহরুর, যে আমরা যে ফ্রিডমের কথা বলি, তিনি বলছেন যে আমরা যখন এই স্বাধীনতা কিভাবে আমরা আসলে ভোগ করতে পারি, উপভোগ করতে পারি, সেটার জন্য আমাদেরকে অনেক যত্নবান হতে হবে এবং আমাদের মধ্যে একটা দায়িত্বশীলতা থাকতে হবে। আর যেমন আজকে যখন আমরা কথা বলি, তখন আমরা রাষ্ট্র আর সরকারকে কিন্তু গুলিয়ে ফেলি। সরকারের অনেক কিছুই আমার পছন্দ না হতে পারে, কিন্তু রাষ্ট্রটা তো আমাদের সবার, এবং রাষ্ট্রটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। এটাকে আমি কিভাবে দেখছি, সরকারের কাজকর্মের মধ্যে দিয়ে দেখি, এবং সরকারের একটা অংশ কিন্তু আমি নিজেও, আপনিও সাংবাদিক হিসাবে আইনজীবী, তার আইনের সেই জায়গাটা থেকে কিন্তু আমাদের যে সমস্যাটা হয়ে যাচ্ছে যে বিভাজন আমাদের হতেই পারে, সে বিভাজনের মধ্যে একটা সৌন্দর্য থাকতে হয়। সে বিভাজনটা যেন আমি অপরাজনীতি করার জন্য বিভাজন না করি, বা যেটা সৌরভ ভাই বলছিলেন, অবশ্যই আমি একমত, মুক্তিযুদ্ধের চিন্তা চেতনা সেটা সবাই আমরা ধারণ করি, কিন্তু সেই ধারণ করার মধ্যেই একটা বিষয় চলে আসে বারবার, যে দেখুন, যখন আমাদের দেশে যখন ট্রায়াল হচ্ছিল যুদ্ধাপরাধীদের, তখন তাদেরকে কিন্তু অনেক দেশ বলেছে যে তারা নাকি ইসলামিক স্কলার, রাইট, বলা হয়েছে। এবং এই যে নিউজ পেপার গুলোর কথা বলা হলো, যে প্রথম আলো কি রিপিট করে, প্রথম আলো তো একা রিপোর্ট করছে না যে শেয়ার বাজারে কি হয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, অমুক জায়গায় অনিয়ম হয়েছে, অমুক জায়গায় দুর্নীতি হয়েছে। এটা কিন্তু মোটামুটি যে এতগুলো চ্যানেল আছে ইলেকট্রনিক মিডিয়াতে, আমরা সন্ধ্যা 5টা বাজতে, বিকাল 5টা বাজতে আমরা বলতে শুরু করি, আর সকালবেলা আমরা নিউজ পেপার গুলো তো কিন্তু পড়ছি। আমরা সেন্সরশিপের কথাটা সৌরভ ভাই ইঙ্গিত দিচ্ছেন, কিন্তু কঠিন যদি সেন্সরশিপ থাকতো তাহলে অনেক নিউজ কিন্তু এখানে আসতো না। যেটা হচ্ছে না, যে আমরা যে বিভাজনটা করছি, এই বিভাজনটার মধ্যে কিন্তু আমরা বেশ কিছু, আমি বলবো যে অনেকে অনেক ক্ষেত্রে অনেক বেশি হার্ডলাইনে চলে যায়, যখন কিনা আমরা শঙ্কিত হয়ে পড়ি। এবং যদি আজকে এই শিশুটাকে বিদেশে কোনো দেশে এভাবে একটা ছবি দেওয়া হতো, তাহলে আপনিই বলুন জয় মামুন, আপনি একজন সাংবাদিক, আমি একজন শিক্ষক, এবং আমি বহু আগেই তথ্য কমিশনার ছিলাম, সেজন্য আমি সাংবাদিকদের এত কিছু বোঝার আমার পক্ষে সম্ভব নয়, আমি আমার অভিজ্ঞতার আলোকেই বলছি। তারা কিন্তু কেউ কাউকে ছেড়ে দিত না, এতক্ষণে অনেকগুলো মামলা হতো। আমেরিকার, ইউএস এর কনস্টিটিউশনের মধ্যেই কিন্তু সাংবাদিকদের জন্য যে কিভাবে কে কি আচরণ করবে বলা আছে। আর অন্যান্য দেশগুলোতেও কিন্তু প্রত্যেকটা দেশে আইন আছে। তার মানে আমি বলছি না যে আমি এই আইনটিকে যত্রতত্র সরকার ব্যবহার করবে, সেই জায়গায় আমি মোটেও সে ধরনের কথা বলছি না। কিন্তু আমরা আসলে কি করছি, আমাদের এই বিভাজনটাকে নিয়ে তো অনেকটা অন্য ধরনের রাজনীতি করতে পারে, এবং আমরা সেই ডাইভার্সিটিটাকে স্ট্রেংথ হিসেবে না দেখে আমরা সেটাকে নিয়ে অনেক সময় কিন্তু আমরা দেখেছি যে যখন 1-11-র সময় আমরা দেখেছি যে কি কি ধরনের আর্টিকেল এই দুইটা হাউস থেকে এসছে, তখন তো তারা কোনোভাবেই এই যে বর্তমানের মাননীয় প্রধানমন্ত্রী এবং যিনি বিরোধী দলীয় নেত্রী, তাদের দুজনের বিপক্ষেই কথা বলাবার্তা হয়েছে। এবং আমার নিজের স্পষ্ট মনে আছে যে আমি প্রচুর সংলাপে সেই সময় অংশগ্রহণ করেছি বিবিসি, যেটা কিনা চ্যানেল আইয়ের সাথে একসাথে হতো, এবং সেখানে আমি লক্ষ্য করেছি যে আমি একজন শিক্ষক হয়ে যতটা আমি বলছি যে রাজনীতি দরকার, রাজনীতিবিদদের প্রয়োজন, তাদের যদি কোনো ধরনের বাজে ট্র্যাক রেকর্ডও থাকে তাহলে সেটা জনগণ বিচার করবে, সেটার জন্য বিচার করার জন্য অন্য একটা শক্তি আসবে না, সেটার জন্য বিরাজনীতিকরণ আমরা দেখতে চাই না। সেই সময় কিন্তু আমি অনেক ধরনের মানুষকে আমরা পাশে পাইনি। সে কারণে আমি বলছি যে জিনিসটা কিন্তু একটু কমপ্লেক্স। 17 মিনিট হলো একটা ছবি ছিল, এবং ওনারা যখন এত কিছু দাবিদার, যে ওনারা এত সুন্দর সুন্দর নিউজ করছেন, বাংলাদেশের মানুষকে ওনারা সবকিছু জানাচ্ছেন, তাহলে এই ধরনের মিস্টেক, সেটা ওনারা মনে করেন মিস্টেক, কিন্তু আমরা মনে করি না যেটা মিস্টেক, এটা একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছে।
এবং যেখানে রাজনৈতিকভাবে এই প্রেক্ষাপটটা তৈরি হয়েছে। অর্থাৎ কোনো সাংবাদিক কিন্তু রাজনীতি করে না সেটাও বলা যাবে না। একটা রাজনৈতিক একটা বিষয় তো থাকবেই, কিন্তু সেই রাজনীতিটা কি সেটাই হচ্ছে বিষয়। জি। তা আমি এখানে শেষ করবো, কেননা জি। আমাকে একটু না না, আমাদের সময় শেষ আপনাদের শেষ কাছ করতে থেকে হবে, একটু- আমাকেও শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ। আমি শেষ করব অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ আপনাকে দিয়ে। আমি মামলার এজাহারের একটু পড়ে শোনাই, যে মামলাটি মতিউর রহমানের বিরুদ্ধে হয়েছে। আব্দুল মালেক, মশিউল মালেক নামে যিনি অ্যাডভোকেট, তিনি এই মামলাটির বাদী। তিনি বলেছেন যে বিবাদীগণ পরস্পর যোগসাজশে অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মিথ্যা, বিভ্রান্তিকর, জাতির জন্য মানহানিকর তথ্য উপাত্ত প্রচার ও প্রকাশের মাধ্যমে বিভিন্ন দেশের জনগোষ্ঠীর মধ্যে মহান স্বাধীনতার প্রশ্নে জনমনে শ্রদ্ধা সৃষ্টির মাধ্যমে রাষ্ট্রের বর্তমান শান্তিময় পরিস্থিতি বিঘ্নিত করিয়া অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করিয়া 2018 সালের ডিজিটাল নিরাপত্তা আইনের 25(2), 31, 35 ধারার অপরাধ করিয়াছেন। এমত অবস্থায় উপযুক্ত বিষয় আইনগত ব্যবস্থা। যাই হোক, তো যে অভিযোগটি করা হয়েছে, আপনার কাছে একজন আইনজীবী হিসেবে আমি জানতে চাই যে রাষ্ট্রের স্বাধীনতার হীনমন্যত, মানে কি বলে, মানে স্বাধীনতাকে ছোট করা হয়েছে, এটি হচ্ছে সোজা বাংলায়। এই অপরাধ কি প্রক্রিয়ায় প্রমাণ করা সম্ভব আদালতে? না, এই ধরনের মামলায় তো আদালতে চূড়ান্ত অপরাধ কখনো প্রমাণ হয় না। আপনি যতগুলো মামলা দেখেন, যত সাংবাদিকদের করছেন, মইনুল হোসেন আছেন, তারপর আরও অনেকের বিরুদ্ধে আছেন, তারপরে ফরিদপুরের এক সাংবাদিক, কোনো মামলা তো চূড়ান্ত প্রবেশে। এগুলো হলো কি, এগুলো একটা রাজনৈতিক, আমি বলবো যে রাজনৈতিক একটা খেলাই বলবো আমি। কারণ হলো যে আপনার সাদেক আপা যেটা বলছেন কূটকৌশল যদি হয়, এটা তদন্ত করে বের করুক। কূটকৌশল থাকলে অবশ্যই তাদেরকে, মানে স্বাধীনতা নিয়ে অথবা 26শে মার্চের স্বাধীনতা জাতীয় দিবস নিয়ে অথবা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যদি কোনো রকম ষড়যন্ত্র হয়, সেটা অবশ্যই বের করুক, এটা আমরা চাই। কিন্তু আমি মনে করি প্রথম আলো সে ষড়যন্ত্রের মধ্যে নাই, সেটা কিন্তু সাদেক আপা পরে লেখার রেফারেন্স দিয়ে বলেন। কারণ আমি গত 2-1 বছরের মধ্যে, আমার সম্ভবত খেয়াল নাই গত বছর না তার এক বছর, মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে প্রথম আলোর ফার্স্ট পেজে কয়েক কলামে ছবি সহ তাকে শুভেচ্ছা সহ বিভিন্ন বক্তব্য দিয়েছেন, তার প্রশংসা করেছেন। অর্থাৎ সেক্ষেত্রে, এবং এই যে বলছেন না মুক্তিযুদ্ধের, সোহরাব ভাই বললেন তো, মুক্তিযুদ্ধ সম্পর্কে যত লেখা, সাম্প্রদায়িকের যত আজকে তো পত্রিকা অনেকগুলো হয়েছে, কিন্তু প্রথম আলো তো একসময় লিড ছিল, একসময় তো এককভাবে করেছে, তখন 4টা-5টা পত্রিকা ছিল, এগুলো তো করেছে তারা। সেই ক্যারেক্টার কিন্তু মনে হয় না, সেই ক্যারেক্টার মনে হয় না যে রাষ্ট্রের বিরুদ্ধে, মানে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র প্রথম আলো করছে। এটা আমার ব্যক্তিগত মনে হয় না। তবে যদি হয়, সাদেক আপা যেটা বলছে, এটা তদন্ত করে সরকার বের করা উচিত। আর আইনের কথা বলেছেন, সেটা হলো এই যে মামলাটা যে করেছেন, ধরেন মামলাটা একজন আইনজীবী এসে করলেন, এরকম মামলা কিন্তু আরো হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন মামলা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের ফৌজদারি আইনের একটা বেসিক প্রিন্সিপাল যে আপনি অপরাধ করবেন, আপনাকে সাজা দেবে। এখন আপনাকে অপরাধ একটা করলেন, আপনাকে কি 3বার সাজা দেওয়া যাবে? আপনি একবার ফাঁসি হইলো, দ্বিতীয় ফাঁসি দেওয়ার সময় আপনার দেহটা পাবে কোথায়? পাবে না তো। এইগুলো হলো আপনার একটা বিশৃঙ্খল অবস্থা। অর্থাৎ আইনের ক্ষেত্রে এবং আইনের শাসনের ক্ষেত্রে এটা একটা দুর্বলতার পয়েন্ট অবশ্যই। কারণ আইনের শাসনের দুর্বলতা এইটাই, সেখানে হলো আইন অনুযায়ী যেটা যখন হয় না, এটি হলো আইনের শাসনের দুর্বলতা। এখন ধরেন একটা অপরাধ হয়েছে, একটা মামলা হয়েছে, ঠিক আছে, মামলা হলো, মামলা বিচার হবে, কিন্তু সেক্ষেত্রে আরেকটা মামলা হলো এবং এরকম হয়তো 70টা মামলা হতে পারে। তো এই যে বিশৃঙ্খলা চলছে, যেটা আইনের শাসনের পরিপন্থী, এটা কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা, আমাকে রাষ্ট্রকে পিছিয়ে নিয়ে যাচ্ছে। এবং শুধু পিছিয়ে নিয়ে যাচ্ছে না, জনগণের মধ্যে এমন এক ধরনের বিভ্রান্তির সৃষ্টি করছে যে ভবিষ্যৎ রাষ্ট্রের সুনাগরিক হিসেবে যে জনগণ নিজেদেরকে তৈরি করবে, সেটাও কিন্তু ব্যাহত হবে, এবং সেটি কোনোভাবেই আমরা প্রত্যাশা করি না। আরেকটা বলেছেন যে রাজনৈতিকরণ, আমি ব্যক্তিগতভাবে মনে করি সব জায়গায় রাজনীতিকরণ হয়ে গেছে। বিচার বিভাগের ক্ষেত্রে বলেন, আমাদের আইনজীবীদের মধ্যে পুরো রাজনীতি। দেখেন সুপ্রিম কোর্ট বার নিয়ে কি অবস্থা হচ্ছে দেখেন। তারপরে সাংবাদিকদের মধ্যে অবশ্য কিছু কিছু জায়গা আছে সেখানে আর এই বিভক্তিটা নাই। কেন নাই জানেন? কারণ ওখানে এক দল অলরেডি ছেড়ে চলে গেছে। ধরেন FBCCI, অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে নির্বাচন হয়, আপনার ধরেন সেই নির্বাচনে কিন্তু কোনো অন্য লোক নাই, তারাই আছে। অর্থাৎ সেই জায়গা তো আর ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যে স্টেটমেন্টটা দিল, তো সেই স্টেটমেন্টটা দেওয়ার আগে তারা যদি, যেমন এখানে যদি আজকে আমি জানি না সাদেক আপা যদি সেক্রেটারি থাকতেন, উনি এই স্টেটমেন্ট দিতেন কিনা, আই এম ইন ডাউট। কারণ এখানে তো আপনাকে দেখতে হবে যে একটা জিনিসকে, যে জিনিসটা হয়েছে একটা মিস্টেক উনি বলেছেন, এবং মিস্টেকটা কিন্তু এদেশের, আমি মনে করি মিস্টেকের যা শাস্তি হওয়া উচিত হতে পারে। ওনারা যদি ক্ষমা চায়, ক্ষমা তো অলরেডি নিশ্চয়ই চেয়েছেন, বা যেটাই হোক সেটা হতে পারে, বা প্রধানমন্ত্রীও বা রাষ্ট্রের পক্ষ থেকে রাজনৈতিক দলের সেক্রেটারি সেও অনেক রকম তাদেরকে নিন্দা করতে পারে, কি করেন আপনারা, অনেক বড় বড় কথা বলেন, এইরকম একটা মিস্টেক করলেন আপনারা, এগুলো বলতে পারতো। কিন্তু যে কাজটা তারা করলেন,
এটা অবশ্য পরিকল্পিত না, কিন্তু এটা হয় কি মেকানিজমে হয়ে গেছে। যে কাজটা করলেন, ফট করে একটা মামলা করে দিলেন, অ্যারেস্ট করলেন, 30 ঘন্টা খবর নাই, আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়লেন। এবং সাদেকাবাদ যেটা বললেন আন্তর্জাতিকভাবে যে নিউজটা হচ্ছে এখন বিবিসি এতে, আমি তো শুনলাম সেখানে কিন্তু ওই অ্যারেস্ট সহ হচ্ছে। অর্থাৎ আপনি যদি অ্যারেস্ট এবং মামলাটা না হতো তাহলে এইটা হতো। এটা বাংলা কয়জনে বুঝে সেটা জানতে চাই এখন প্রথম আলো কিভাবে এই মামলাটা মোকাবেলা করবে? না, প্রথম আলো তো এই মামলা, যে কোনো মামলা হলে পরে সেক্ষেত্রে তাকে পুলিশ যদি আপনার গ্রেপ্তার করে ফেলে তাকে জামিন নিতে হবে, আর যদি গ্রেপ্তার না করে তাহলে সে আগাম জামিন নিতে হবে। আর এই সমস্ত ক্ষেত্রে তো আগাম জামিন আমরা দেখছি যে কোর্টে গেলে আগাম জামিন হয়। তো আগাম জামিন নেওয়ার পরে এই মামলা এরকম কন্টেস্ট হবে, এটা যদি তদন্ত করে চার্জশিট হয় সেখানে বিচার হবে। কিন্তু এই মামলায় আলটিমেটলি কি হবে এটা ডিপেন্ড করে সবকিছুই সরকারের ইচ্ছার উপর। কারণ আমি যে বললাম যে এখন প্রসিকিউশন থেকে শুরু করলো সবকিছু সরকার কি চায় সেইভাবে তারা ব্যবস্থা নেবে। যদি সেটা সরকার চায় যে না এটা মিস্টেক হয়েছে, তারা আসলে বুঝছে, বা তাদেরকে নিয়ে বসে কথা বলে যে এটা এই ধরনের মিস্টেক যাতে না হয়, বা তাদের যেটা ড্যামেজ, যে প্রথম আলোর মতো একটা মিস্টেক করে, এটা তো একটা ড্যামেজ না, এটা বিরাট ড্যামেজ। তো সেইটা যদি মনে করে যে ইজ অল রাইট, অথবা ইন্টারন্যাশনালি যদি এটাকে আরও আপনি ছড়াইতে চান, এই ধরেন প্রথম আলোর সম্পাদককে গ্রেপ্তার করলেন, জেলে পাঠিয়ে দিলেন, তারপরে ইন্টারন্যাশনালি তখন আসলো যে সম্পাদক গ্রেপ্তার, তখন আবার আর একটা স্টাফ আসলো সরকারের উপরে, অনেক কিছু হতে পারে। আমার মনে হয় এটা রাষ্ট্রের জন্য ভালো না। রাষ্ট্রের ভালো হলো এটা দ্রুত সমাধান করে, যে কোনো ধরনের যে ভুল ত্রুটি যেটা থাকে সেগুলো সমাধান করে, রাষ্ট্রকে যেন আমরা আন্তর্জাতিকভাবে কোনো নিম্ন স্তরে বা আমরা একটা কন্ট্রোভার্সির মধ্যে নিয়ে না যাই যেটা রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। এটি হলো আমার প্রত্যাশা। অনেক ধন্যবাদ আপনাকে অ্যাডভোকেট মঞ্জুর মোর্শেদ সোহরাব হাসান এবং ডক্টর সাদেকা হালিম। আপনাদেরকে প্রিয় দর্শক, আপনারা যারা তখন আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল। এবং বলে রাখি যে এই অনুষ্ঠানটি এটিএন বাংলার ইউটিউব চ্যানেল, ইউটিউব চ্যানেল যেটি এটিএন বাংলা টক শো, সেখানে এই অনুষ্ঠানটি দেখতে পাওয়া যাবে পরবর্তী সময়। সবাই ভালো থাকুন, শুভরাত্রি।